বোড়াল গ্রামের সেই ভয়ঙ্কর রহস্য, যার উত্তর খুঁজতে গিয়ে একের পর এক মানুষ হারিয়ে গিয়েছিল অন্ধকারের ভিতরে। আজ সেই গল্পের শেষ অধ্যায়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের অসাধারণ ভৌতিক কাহিনী বোড়ালের সেই রাত। আজ পৌঁছে গেছে তার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে। সেই রাতের পর আসলে কি ঘটেছিল? কে ছিল সেই ছায়ামূর্তি? আর কেন আজও বোড়ালের মানুষ গভীর রাতে ওই রাস্তার দিকে তাকাতে ভয় পায়? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের এই শেষ পর্বে। শুনতে থাকো বোড়ালের সেই রাতের ভয়ঙ্কর সমাপ্তি শুধু ভৌতিক রহস্যে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। আজকের গল্প বোড়ালের সেই রাত, লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এই গল্পের শেষ পর্ব আজকে আমরা শুনব। আমরা শেষ পর্ব শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ শুনে নেব, তারপরে আমরা শেষ পর্বটা শুরু করব। প্রথম পর্বে আমরা শুনেছিলাম একজন আত পাগলা লোক এসে হাজির হলো সেখানে, সেই পোড়ো বাড়িতে। ওর হাতে একটা কলাইয়ের মগ। সেটা এগিয়ে বলল, আমাকে একটা চা দেবেন দাদা বাবু। আমি বললাম, কে বাবা তুমি? লোকটি ফিক করে হেসে বলল, আমি ভূত। ভূত? তবে আর বলছি কি, যাকে দেখবে বলে তোমরা এসেছ আমি সেই। আমরা এত পর্যন্ত প্রথম পর্বে শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। কেমন দেখছ? ভালোই। তা বাবা, ভূতই যদি তুমি হবে তো এই রকম ছবি কেন তোমার? হাতের জায়গায় পা থাকবে, পায়ের জায়গায় হাত থাকবে, মুখটা হবে উল্টো মুখো, গায়ে কোনো মাংস থাকবে না, নয়তো অর্ধেক শরীর দেখা যাবে, অর্ধেক অদৃশ্য থাকবে, তবে তো। লোকটি হেসে অস্থির হয়ে বলল, তবেই তো তোমরা ভূত দেখেছ। ও এখানে নেই, বুঝলে? ভূত থাকে গল্পের বইতে। যাক, এখন আমাকে এক কাপ চা দাও দিকেনি। আমাদের চা তখন তৈরি হয়ে গিয়েছিল, তাই থেকেই একটু দিলাম ওকে। লোকটি বেশ আয়েশ করে চা খেতে খেতে বলল, মেজাজ এসে গেল। কতদিন যে এমন চা খাইনি। ভাগ্যিস তোমরা এসেছিলে, আর একটু দেবে? না থাক, যাচ্ছিলাম এই পথ দিয়ে, আলো জ্বলছে দেখে ঢুকে পড়লুম। কিন্তু এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? এই দেখো, ভূতেরা তো রাত বিরেতেই যায় আসে গো। তাছাড়া তাদেরও তো নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না, তাদের কাজই হলো ঘোরা। বলে মগটি হাতে নিয়ে উঠে গেল লোকটি। অজয় বলল, এ কি, তুমি চলে যাচ্ছ? যাবো না। যাবো না তো কি বসে থাকবো? আমার এখন অনেক কাজ। বেশ মজার লোক তো তুমি। যেই গরম চা পেটে পড়লো অমনি কেটে পড়ছ। একটু বসো, গল্প সল্প করি। না রে ভাই, বসবার সময় নেই। লোকটি উঠে দাঁড়িয়ে দরজার কাছ পর্যন্ত গেল। অজয় বলল, শোনো। লোকটি বলল, যাওয়ার সময় পিছু ডেকো না। সুশান্ত বলল, আরে শোনোই না, একটা কথা বলল। লোকটি ফিরে এসে বলল, নাও, কি বলবে বলো। আমরা তো এ বাড়িতে এসেছি ভূত দেখতে। তা তুমি যখন বলছো তুমি ভূত,
তখন যাওয়ার আগে তোমার ভূতের খেলাটা একবার দেখিয়ে যাও না বাবা। লোকটি হেসে বলল, কি ছেলে মানুষে করছো তোমরা রাত দুপুরে? যাও ঘরে, ছেলে ঘরে যাও, ঘরে গিয়ে বিছানায় শুয়ে ভালো করে ঘুম দাও গে। বলেই কোনো দিকে না তাকিয়ে হনন করে চলে গেল লোকটি। আমরা টর্চের আলোয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম লোকটি অন্ধকারে বাইরে গিয়েই হঠাৎ মিলিয়ে যায় কিনা, কিন্তু না, সে দিব্যি খোঁজ মেজাজে কখন নাচতে নাচতে গ্রামের দিকে চলে গেল। রাত 2টো। পাশের একটি বাদাম গাছের ডাল থেকে একটা পেঁচা ডেকে উঠল শ শ শ করে। তারপর হঠাৎ পেঁচাটা দারুণ ভয় পেয়ে চিৎকার করতে করতে আমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ে ডানা ঝাপটে বারবার পাক খেয়ে ঘুরতে লাগলো। সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। তারপর আমাদের তাড়া খেয়ে আরও এক পাক ঘুরে উড়ে গেল অন্ধকারে। রাত 3টে। আমরা আর একবার চা খেলাম। ভোর 5টা। সবে আলো ফুটি ফুটি করছে। গাছের ডালে একটি দুটি করে পাখি ডাকছে, কিন্তু কই, না এলো কোনো ভূত, না এলো কোনো জন্তু জানোয়ার। আমরা নিজেরাই এবার দারুণ বিরক্তিতে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলাম, এই শুধু শুধু এই গেঁয়ো ভূতগুলোর কথা শুনে রাতের ঘুম নষ্ট করে ভূত দেখতে না এলেই হতো। কি দেখলাম? কিছুই তো নেই। মাঝখান থেকে মশার কামড় খেলাম, ঘুম হলো না, শরীরও খারাপ হলো, যত সব। দেখতে দেখতে ভোর হলো। আমরা তল্পা গুটিয়ে পোড়ো বাড়ির বাইরে চলে এলাম। বেশ কিছুটা পথ আসবার পর দেখলাম কমলেশ এবং গ্রামের 2-4 জন লোক আমাদের অবস্থা দেখবার জন্য এই দিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসে মুখোমুখি হতেই অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে রইল ওরা। এমনভাবে তাকালো যেন আমাদের দেখেনি। ভয়ে বিস্ময়ে সব কিছুই ছিল ওদের চোখে, যেন আমরাই ভূত। এই ভয়ে ভয়ে ভূত দেখছি। একজন জিজ্ঞেস করলেন, রাতে আপনার ভয়টাই পায়নি তো? না। তেনাদের কোনো উপদ্রব হয়নি? কিছুই দেখেননি আপনারা? হ্যাঁ, দেখেছি আমরা। একটা ঘোড়ার মাথা আর হাতির মুন্ডু। তা তো দেখবেনই বাবু, হাজার হলো রাজার বাড়ি, হাতি ঘোড়া কত কি ছিল। আর একজন বলল, আরে বুঝছো না কর্তা, বাবুরা আমাদের বিদ্রুপ করছে। আমি রেগে বললাম, করবই তো, শুধু শুধু তোমাদের বুজরুগিতে উত্তেজিত হয়ে এই যে একটা পোড়ো বাড়িতে ফালতু একটা রাত কাটালাম, এর খেসারত কে দেবে? এইভাবে মানুষকে ধাপ্পা দেওয়ার কোনো মানেই হয় না। আর একজন বলল, ধাপ্পা ধাপ্পা দেবো কেন? যা আমরা বারবার শুনে এসেছি তাই তো বলছি। তাছাড়া আমরা তো আপনাদের পায়ে ধরে সাধতে যাইনি ওই বাড়িতে রাত কাটাবার জন্য, বরং আপনাদের ভালোর জন্য আমরা বারবার বারণই করেছিলাম। আপনারা তো শুনলেনই না। আমরা লোকের মুখে শোনা কথার ওপর ভিত্তি করেই কেউ ঢুকি না ও বাড়িতে। আমি বললাম, বেশ, এবার আমরা ওই বাড়িতে এক রাত থেকে তো প্রমাণ করে দিলাম যে তোমাদের শোনা কথার কাহিনীগুলো কত ভুল। এবার থেকে নির্ভয়ে যাবে ও বাড়িতে। ভূত তোমাদের ভয়ও দেখাবে না, মেরেও ফেলবে না, আর খেয়েও নেবে না। কমলেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সবই তো হলো, কিন্তু
একটি রাতের ভুলের মাসুল যে তোদের কি কঠিন মূল্যে দিতে হলো তা কি তোরা এখনো বুঝতে পারছিস না? কীরকম? তোরা একবার খুব ভালো করে নিজেদের চেহারাগুলোর দিকে তাকিয়ে দেখ তো। কমলেশের কথা শুনে আমরা সবাইয়ের দিকে তাকালাম। সত্যি তো, একই চেহারা হয়েছে আমাদের বন্ধুদের মধ্যে অজয় ছিল অত্যন্ত রূপবান, কিন্তু তার সেই চাপা ফুলের পাপড়ির মতো গায়ের রং হঠাৎ এত কালো হয়ে গেল কী করে? ওর বাঁশির মতো লম্বা নাকটা যেন টিয়া পাখির ঠোঁটের মতো বেঁকে গেছে। তাছাড়া ওর দোকানে মাকড়ি হাতে বালা কোত্থেকে এলো? যেন অরণ্যবাসী এক ভিন যুবক। আর সুশান্ত, এই এক রাতে ওর মাথার চুলগুলো সব পেকে গেছে, ঠিক যেন 80 বছরের বুড়ো। গায়ের চামড়াতেও কোচ পড়েছে, সামনের শাড়ির কয়েকটা দাঁত নেই। না না, এ হতেই পারে না। এ নিশ্চয়ই কোনো ইন্দ্রজালের ব্যাপার। এই যদি ওদের অবস্থা হয় তাহলে আমার অবস্থা কি হয়েছে? সামনে একটা আয়না থাকলে অবশ্যই নিজেকে দেখতাম, কিন্তু এ কি? আমার হাতে এত রক্ত এলো কী করে? ঠিক মনে হচ্ছে আমি যেন কাউকে খুন করে এসেছি। তাছাড়া আমার সেই জামা প্যান্ট জুতো কিছুই তো নেই। তার বদলে কি ময়লা চিরকুট ভুটানিদের মতো পোশাক, পায়ে ছেঁড়া নাগরাজ জুতো, যেন এইমাত্র কোনো চা বাগান থেকে বেরিয়ে এসেছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমার কোমরে একটা রংচটা কলাইয়ের মগ ময়লা দড়ি দিয়ে বাঁধা, যে মগটা কাল রাতেই সেই অদ্ভুত লোকটা চা খেয়ে সেটা হাতে নিয়ে চলে গিয়েছিল। এও কি সম্ভব? বন্ধুরা, গল্পটি আজকে এইখানেই শেষ। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তোমরা যদি আরও নিত্য নতুন অন্য কোনো গল্প শুনতে চাও আমাকে অবশ্যই জানাতে পারো কমেন্টে। আর যারা যারা প্রথম পর্ব শোনোনি অবশ্যই শুনে নিও। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।